বাংলাদেশের আকাশে এবার উড়বে তুর্কি অ্যাটাক ড্রোন আর পাকিস্তানি যুদ্ধবিমান JF-17 থান্ডার। এমন খবর প্রকাশ্যে আসতেই যেন কপালে ভাঁজ পড়েছে দিল্লির। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ঢাকা, আর সেই সমীকরণে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এখন ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এত বড় ঝাঁকুনি গত কয়েক দশকে দেখা যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক চাল দিলেন যা চরম টেনশনে ফেলল নরেন্দ্র মোদীর ভারতকে। চীনের পর এবার ঢাকাকে অত্যাধুনিক ও হাইটেক সামরিক অস্ত্রে মুড়ে দিতে সরাসরি মাঠে নেমেছে মুসলিম পরাশক্তি তুরস্ক। বাংলাদেশের আকাশ সুরক্ষায় এবার আসছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও ড্রোন ব্যবস্থা, যা রীতিমতো ভারতের নতুন গলার কাঁটা হতে যাচ্ছে। কেননা তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু অত্যাধুনিক ড্রোন নয়, আকাশ প্রতিরক্ষার জন্য শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও আলোচনা এবার তুঙ্গে। শাবাশ বাংলাদেশ, শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে সীমান্তে দাপট দেখাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে বসছে বিশ্বখ্যাত তুর্কি ড্রোনের উৎপাদন কারখানা। অবশেষে বাংলাদেশের সরকারের চোখ খুলেছে। This is the beginning of a new age. প্রথমে ধন্যবাদ এই ইন্টারিম গভর্নমেন্টকে। বিশ্বমঞ্চে তোলপাড়, তবে কি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস? জাতিসংঘের পরবর্তী সর্বোচ্চ এই পদের মুকুট উঠতে যাচ্ছে বাংলাদেশের মাথায়। ভারতের ঘুম উড়িয়ে পাকিস্তান থেকে $7 বিলিয়ন 48টি অত্যাধুনিক JF-17 যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। সাথে যুক্ত হচ্ছে তুরস্কের বিশ্বকাপানো অ্যাটাক ড্রোন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাকে রুখে দিতে বাংলাদেশ সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এত বড় ঝাঁকুনি গত কয়েক দশকে দেখা যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক চাল দিলেন যা চরম টেনশনে ফেলল নরেন্দ্র মোদীর ভারতকে। চীনের পর এবার ঢাকাকে অত্যাধুনিক ও হাইটেক সামরিক অস্ত্রে মুড়ে দিতে সরাসরি মাঠে নেমেছে মুসলিম পরাশক্তি তুরস্ক। আর ঠিক এই মুহূর্তেই বঙ্গোপসাগরে কোল ঘেঁষে তৈরি হচ্ছে এক নতুন ত্রিমুখী অক্ষ, যা এই অঞ্চলে ভারতের প্রভাবকে চিরতরে খর্ব করতে চলেছে। কি এমন ঘটলো যার জন্য দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ? চলুন সেটাই বিশ্লেষণ করি। দর্শক, দক্ষিণ এশিয়ার সবসময় এক ধরনের দাদাগিরি ফলাতে চায় ভারত। দিল্লি সবসময়ই চেষ্টা করে এই অঞ্চলের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কবজায় রাখতে। বাংলাদেশেও আওয়ামী লীগ আমলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র হিসেবেই পরিচিত ছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির হাওয়া তো সবসময় একরকম থাকে না। বিশ্বজুড়ে এখন চলছে বহুমুখী শক্তির উত্থান। ছোট বা মাঝারি দেশগুলো এখন আর নিজেদের ভাগ্য অন্য কোনো দেশের ইশারায় ছেড়ে দিতে রাজি নয়। তারা চায় নিজেদের নিরাপত্তা নিজেদের মতো করে সাজাতে। বাংলাদেশও এখন ঠিক এই স্বাধীন পথে হাঁটছে। দেশের সামরিক আধুনিকায়নের মেগা প্রজেক্ট ফোর্সেস গোল 2030 সামনে রেখে ঢাকা তার প্রতিরক্ষা খাতকে খোলনলচে বদলে ফেলতে শুরু করেছে। বেইজিং এর উপর একক নির্ভরতা কমিয়ে বাংলাদেশ এখন এমন এক বিশ্বস্ত সঙ্গীর খোঁজ করছিল, যে অত্যাধুনিক প্রযুক্তি দেবে কিন্তু কোনো রাজনৈতিক শর্ত চাপাবে না, দেশের অভ্যন্তরীণ বিষয় না গলাবে না। ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে তুরস্ক। দর্শক, তুরস্কের নিজস্ব একটা বড় গ্লোবাল প্ল্যান আছে, যার নাম এশিয়া অ্যানিউ, যার মাধ্যমে আঙ্কারা দূরপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় নিজের ভূ রাজনৈতিক প্রভাব বাড়াতে চায়। আর বাংলাদেশ হয়ে উঠেছে তাদের এই মহাপরিকল্পনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক আন্তর্জাতিক অস্ত্র হস্তান্তর রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছরের সামগ্রিক অস্ত্র ক্রয়ের ভলিউম ও বড় বড় চুক্তি বিবেচনা করলে তুরস্কের মোট প্রতিরক্ষা রপ্তানি বাজারে বাংলাদেশ উপরের দিকে রয়েছে। 2021 সালের পর থেকে তুরস্ক থেকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম আমদানি হার নাটকীয়ভাবে বেড়েছে। তুরস্কের মোট সামরিক রপ্তানির প্রায় 3.5% থেকে 4% শেয়ার দখল করে আছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই বাংলাদেশকে তুরস্কের অস্ত্রের অন্যতম বড় বাজারে পরিণত করেছে। অটোকোর কোবরা আর্মার ভেহিকেল TRG-300 কাপলান মিসাইল সিস্টেম থেকে শুরু করে লিবিয়া ইউক্রেন কাঁপানো বিখ্যাত বাইরাক্টার ড্রোন কি নেই বাংলাদেশের সামরিক বহরে। তবে সমীকরণের সবচেয়ে বড় মোড়টি নিয়েছে এই শনিবার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফর করেন। এই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই দেশের এই শীর্ষ বৈঠকে কেবল পুরনো সম্পর্কের খাতিরদারি বা টেবিল টক হয়নি, বরং প্রতিরক্ষা সম্পর্ককে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে একটি উচ্চ পর্যায়ে যৌথ প্রতিরক্ষা কমিটি গঠনে একমত হয়েছে দুই দেশ। এই মেগা কমিটি সরাসরি দুই দেশের সামরিক ও হাইটেক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি দেখভাল করবে। ঢাকার জন্য এটি কত বড় স্বস্তি ভাবুন তো, কারণ তুরস্ক বাংলাদেশকে দিচ্ছে নেটোর মানদণ্ডের বিশ্বসেরা প্রযুক্তি। এখন প্রশ্ন হলো, ঢাকা আর আঙ্কারার এই অভূতপূর্ব প্রতিরক্ষার সখ্যে ভারতের কেন বুক কাঁপছে?
ভারতের চিন্তার কারণটা আসলে বেশ বহুমাত্রিক এবং মারাত্মক। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে হিসার ও প্লাস এবং সিপেরের মতো দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চূড়ান্ত আলোচনা চালিয়ে আসছিল। যদিও ভারতের কাছে থাকা রাশিয়ার S-400 সিস্টেমের চেয়ে এগুলো শক্তিশালী নয়, তবুও এগুলো বাংলাদেশের আকাশকে সুরক্ষিত দুর্গে পরিণত করবে। ভারতের ভয় এর ফলে পূর্ব সীমান্তে এতদিন তারা যে আকাশ সীমার একচ্ছত্র সুবিধা ভোগ করত তা চিরতরে চ্যালেঞ্জের মুখে পড়বে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়েও আতঙ্কে দিল্লি। ভারতের সবচেয়ে সংবেদনশীল ও দুর্বলতম অঞ্চল হলো শিলিগুড়ি করিডোর, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্যকে যুক্ত করেছে। বাংলাদেশ যদি অর্থনৈতিক ও সামরিকভাবে চীন ও তুরস্কের ব্লকের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে, তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সরু করিডোরটি নিরাপত্তা নিয়ে ভারত চরম চাপে পড়ে যাবে। ভারতের জন্য চীনকে সামলানো পুরনো অভ্যাস, কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে তুরস্ক এবং পাকিস্তানের নতুন করে যে প্রতিরক্ষা ও কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে তা দিল্লিকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছে। পাকিস্তানের সামরিক বাহিনীতে বাংলাদেশি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ এবং তুরস্কের মধ্যস্থতায় ঢাকা, ইসলামাবাদ, বেজিং এর এক ধরনের অলিখিত কৌশলগত বোঝাপড়া ভারতকে তার নিজের আঙিনায় কোণঠাসা করে ফেলার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দর্শক, ভূরাজনীতিতে একটি কথা খুবই প্রচলিত, তা হলো ভূগোলীয় নিয়তি। বাংলাদেশ চাইলেই তার চারপাশে ভূগোল বদলে ফেলতে পারবে না, ভারতের বিশাল সীমান্তকে অস্বীকার করতে পারবে না, আবার ভারতও চাইলেই তার প্রতিবেশীকে জোর করে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। 2026 সালে সাধারণ নির্বাচনের পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কিছুটা চেষ্টা করা হলেও বাংলাদেশের জনমনে দিল্লির বিগত নীতিগুলোর প্রতি যে ক্ষোভ ও নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে তা রাতারাতি দূর করা অসম্ভব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এই ঢাকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্তটি বিশ্বমঞ্চে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ এখন আর দিল্লির একমুখী নীতিতে বিশ্বাসী নয়। ঢাকা এখন বেজিং, আঙ্কারা এবং ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের পারফেক্ট ব্যালেন্স রেখে দিল্লির প্রভাব বলয় থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে বদ্ধপরিকর। দক্ষিণ এশিয়ার এই নতুন খেলায় তুরস্ক এখন অন্যতম বড় গেম চেঞ্জার, আর ভারতের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন, হাইটেক এবং অত্যন্ত জটিল চ্যালেঞ্জ। যে ড্রোন এক লহমায় বদলে দিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাস, যা দেখে ভয়ে কেঁপে উঠেছিল পরাশক্তি রাশিয়ার আধুনিক ট্যাঙ্কবহর। বিশ্বের সেই অন্যতম ভয়ঙ্কর ও ত্রাস সৃষ্টিকারী সামরিক ড্রোন বাইরাক্টার TB2 এবার তৈরি হতে যাচ্ছে খোদ বাংলাদেশেই। হ্যাঁ, ঠিকই শোনাচ্ছেন আপনারা, কোনো রূপকথা নয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে বসছে বিশ্বখ্যাত তুর্কি ড্রোনের উৎপাদন কারখানা। কিন্তু কেন হঠাৎ মুসলিম বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি তুরস্ক বাংলাদেশকে এই অবিশ্বাস্য প্রস্তাব দিল? এই ড্রোনের পেছনে থাকা আসল ভূ রাজনৈতিক রহস্য আসলে কি, আর কেনই বা বাংলাদেশের এই এক পদক্ষেপে ঘুম উড়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের? প্রিয় দর্শক, এই প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক সত্য যা আপনার চেনা দক্ষিণ এশিয়ার সমীকরণকে চিরতরে বদলে দেবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। ঘটনার সূত্রপাত ঢাকার এক হাই প্রোফাইল কূটনৈতিক বৈঠক থেকেই। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পা রেখেছেন তুরস্কের ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসেন এক অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত দ্বিপাক্ষিক বৈঠকে। আলোচনার টেবিলে কি ছিল আসলে? দ্বিপাক্ষিক বাণিজ্য? না, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রতিরক্ষা সহায়তা, নিরাপত্তা সংলাপ এবং আধুনিক সামরিক প্রযুক্তির হস্তান্তর। তুরস্ক কোনো রাখ না রেখে বাংলাদেশের কাছে এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে বসে। তারা চায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বাংলাদেশের মাটিতে যৌথভাবে সামরিক ড্রোন উৎপাদন করতে। শুধু তাই নয়, বাংলাদেশকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমান ক্রয়েরও লোভনীয় প্রস্তাব দিয়েছে আঙ্কারা। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক কেন বাংলাদেশকে বেছে নিল? যৌথ উৎপাদনের এই প্রজেক্টে কোন ড্রোনগুলো তৈরি হবে? সামরিক বিশ্লেষকদের ধারণা, তুরস্ক তাদের সবচেয়ে সফল 2 মাস্টারপিস বাইরাক্টার TB2 এবং হাই অ্যালটিটিউড ড্রোন বাইরাক্টার আকিঞ্চি যৌথভাবে উৎপাদন করবে বাংলাদেশের সাথে। প্রিয় দর্শক, আসুন একটু সমীকরণটা বোঝার চেষ্টা করি। এই আকিঞ্চি ড্রোনটি কি করতে পারে আপনারা জানেন? এটা একটা হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ক্যাটাগরির ড্রোন, অর্থাৎ এটা একটানা দীর্ঘ 27 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উঠতে পারে। মেঘের অনেক উপর দিয়ে প্রায় 45,000 ফুট উচ্চতায় শিকার ঈগলের মতো ওঁত পেতে থাকে এই ড্রোন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 361 কিলোমিটার। এই ড্রোনের নিখুঁত রাডার এবং গোয়েন্দা নজরদারি এড়ানো যে কোনো অত্যাধুনিক রাডারের জন্য অসম্ভব। আর যখন এটি হামলা চালায় তখন শত্রুর বাংকার বা ট্যাঙ্ক ধ্বংস না হওয়া পর্যন্ত এর লেজার গাইডেড মিসাইল থামে না।
বাংলাদেশ কিন্তু এই ড্রোনের শক্তি সম্পর্কে আগে থেকে জানে। 2022 সালেই তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে বাংলাদেশ সামরিক অস্ত্র বহনে সক্ষম এবং সরাসরি হামলা চালাতে পারে বাইরাক্টার TB2 ড্রোন কিনেছিল। আর এবার শুধু কেনাই নয়, সেই প্রযুক্তি নিজের দেশে তৈরি করার লটারি পেতে যাচ্ছে ঢাকা। প্রিয় দর্শক, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ড্রোন কারখানা হলে বাংলাদেশের আসল লাভটা আসলে কি? বাংলাদেশকে রাতারাতি কোনো সামরিক পরাশক্তি হয়ে যাবে? বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ডিফেন্স সেক্টরে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে। প্রথমত, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার। তুরস্কের এই প্রযুক্তির ফলে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীরা ড্রোন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবেন। দ্বিতীয়ত, বিশাল কর্মসংস্থান এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যার নাম ফোর্সেস গোল 2030। এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হল সেনাবাহিনীকে সম্পূর্ণ আধুনিকায়ন ও স্বনির্ভর করে গড়ে তোলা। তুরস্কের এই ড্রোন কারখানা সেই লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবেই কাজ করবে। গেল কয়েক বছরে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক সাজোয়া যান কিনেছে, কিন্তু এই ড্রোন কারখানা হতে যাচ্ছে দুই দেশের সম্পর্কের ইতিহাসে সবচাইতে বড় গেম চেঞ্জার। কিন্তু ঢাকার আকাশে যখন ড্রোনের ডানা মেলার স্বপ্ন দেখা হচ্ছে, তখন দিল্লির বাতাসে ছড়িয়ে পড়ছে অস্বস্তির। হ্যাঁ, বাংলাদেশের এই তুর্কি ড্রোন কারখানা স্থাপনের খবর সবচাইতে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। ভারতীয় গণমাধ্যমগুলোতে 2024 সালে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল, বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় মনুষ্যবিহীন অত্যাধুনিক তুর্কি ড্রোন মোতায়েন করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন টানাপোড়েনের জেরে সীমান্তে কড়া নজরদারি ও কৌশলগত সুবিধা বজায় রাখতেই বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছিল বলে ধারণা করেছিল দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো। এখন ভেবে দেখতে পারেন, যেখানে মাত্র কয়েকটি ড্রোন মোতায়েনই ভারতীয় প্রতিরক্ষা নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল, সেখানে যদি খোদ বাংলাদেশের ভেতরেই ড্রোনের আস্ত কারখানা তৈরি হয়, তবে ভূ রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে? ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত পুরোপুরি এই তুর্কি ড্রোনের রাডার ও স্ট্রাইকিং রেঞ্জের আওতায় চলে আসবে, যা দিল্লির জন্য এক বিরাট কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা যে কারো উপর নির্ভরশীল থাকতে রাজি নয়, তুরস্কের এই প্রস্তাব লুফে নেয়ার ইঙ্গিত তারই প্রমাণ দেয়। ভাতৃপ্রতিম দুই মুসলিম দেশের এই প্রতিরক্ষা জোট দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের মাটিতে তুর্কি ড্রোন তৈরি হলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হবে? আর ভারতের অস্বস্তির কারণটাই বা কতটুকু যৌক্তিক? অবশেষে বাংলাদেশের সরকারের চোখ খুলেছে। This is the beginning of a new age. I can tell you that because স্বাধীনতার পর থেকে এই 54 বছরে বাংলাদেশকে ডিফেন্ড করার মতো একটি লাঠিও বানায় নাই বাংলাদেশের কোন সরকার। এবং যে কারণে ভারতের অন্যতম স্ট্র্যাটেজি হলো ডিফেন্সে বাংলাদেশকে কখনো উঠতে দেওয়া যাবে না। যে জায়গাতে মানে যে বয়ভীতি দেখাবে, এবং এই যে বয়ভীতির সংস্কৃতি ভারত বাংলাদেশকে দেখেন, একটা দেশ কতটা মানে মানসিকভাবে ছোট লোক হলে এবং ডিসকাস্টিং হলে বাংলাদেশকে ভয় দেখায়। মনে নাই আপনার ব্যালিস্টিক মিসাইলস মানে কিছুদিন আগে উৎক্ষেপণ করেছিল ভারত বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, মনে আছে শুধুমাত্র। এবং দেখেন আপনি $235 বিলিয়ন যে দেশ পাচার করে সেই দেশকে ভয় দেখায় ভারত। এবং আমরা বছর পর বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের অন দ্য বেসিস অফ দি থ্রেট অ্যান্ড অপরচুনিটি গ্রাফ ওয়েন উই অ্যাসেস লাইক আমাদের এই আপনার আমরা দেখি যেটা প্রোডাক্টের। সো আমরা যদি সেখানে বিবেচনা করি বাংলাদেশের জন্য থ্রেটস নট এ সিঙ্গল নেশন অর কান্ট্রি posing any threat to Bangladesh except one country, and আপনারা জানেন সেই দেশটাকে। বাংলাদেশের জন্য কোন পৃথিবীর কোনো দুশ্মন নাই বাংলাদেশের জন্য। আমরা স্ট্র্যাটেজিক্যালি যদি শুধুমাত্র ব্রেইন নিয়ে আমরা মানে চলতে পারি, বাংলাদেশের কোনো দুশ্মন নাই, কোনো কিছুই নাই বাংলাদেশের। একটা দেশ রক্ত, ওই যে বললাম না যে এই যে বলে যে আপনি যদি মানে ওই যে একটা কথা কলিজা মানে মানে বোনা খাওয়ানোর পরে বলে যে মানে কি কি একটা গান আছে না, আপনি ভারতকে কলিজা দিয়ে যদি আপনি খাওয়ান, তারপর তারা বলবে যে এ দেশ আমাদের বন্ধু হতে পারে না, এরা মানে বাঙ্গু, এদেরকে আমরা মানে শত্রু হিসাবে নিতেই হবে। কেননা বাংলাদেশের পিছিয়ে পড়া রাজনৈতিক কেওস সৃষ্টি করে রাখা, দেশকে দাবিয়ে রাখা ভারতের ন্যাশনাল স্ট্র্যাটেজি, সিকিউরিটি, সেফটি এবং তাদের ডেভেলপমেন্টের অন্যতম পলিসি বাংলাদেশ। How it happened? এটা তো সবচেয়ে বড় স্ট্রেঞ্জ মানে এই ঘটনাটা যে কিভাবে বাংলাদেশ তাদের ন্যাশনাল পলিসিতে বাংলাদেশকে আটকে রেখে মানে দাবিয়ে রেখে ন্যাশনাল পলিসি বাস্তবায়ন করতে হবে। How is that possible? কিভাবে বাংলাদেশ ওই জায়গায় গেল? এটার অন্যতম একটা কারণ হলো বাংলাদেশের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া 80% পলিটিশিয়ানস, অর্থাৎ
চিকেন ব্রেইন মানে তো বুঝেন, কম ব্রেইন, মগজ নিয়ে, চুপচুপ মানে মগজ নিয়ে জন্ম নেওয়া এবং ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ানস এবং লেখাপড়া জানা রাজনৈতিক মানে ব্যক্তিবর্গের অভাবের কারণে আমাদের দেশে এই সমস্যাটা হয়েছে। যদিও দু একজন ব্যক্তি উঠেছিলেন তারা চরম দেশপ্রেম এবং মানে স্ট্র্যাটেজি নিয়ে, বা তারা তাদেরকে বাঁচতে দেয় নাই মানে কাউকে। সো এই সুযোগে, এবং দেখেন বাংলাদেশ, ভারতের অন্যতম স্ট্র্যাটেজি হলো বাংলাদেশে অপদার্থ রাজনীতিবিদদের দিয়ে দেশ শাসন করা এবং করাপ্টেড রাজনীতিবিদদের দিয়ে দেশ শাসন করা। তাহলে কি দাঁড়াবে? তারা এটাকে কন্ট্রোল করতে পারবে এবং তাদের কন্ট্রোলিং পাওয়ার থাকতেই হবে। ভারত যুদ্ধ ঘোষণা করবে এবং ভারত এটা তো নির্বাচনের আগে সুস্পষ্টভাবে ওপেনলি তারা বলতো যদি আক্রমণ করতে হবে, জামাতকে আসতে দেওয়া যাবে না, মানে এটা তাদের পলিসি ছিল। নাও ওয়াই জামাতকে আসতে দেওয়া যাবে না? জামাত যদি যুদ্ধ অপরাধী থেকে থাকে, জামাত যদি রাজাকারী থেকে থাকে, এটা আমাদের সমস্যা, আমরা দেখবো, বাংলাদেশের মানুষ দেখবে। ভারতের এখানে কি প্রশ্ন হলো যে তারা চায় না কেউ যদি এমন ভাবে বাংলাদেশকে ডিফেন্ড, তারা বিশ্বাস করে না এই দলটাকে, তারা মনে করে এই দলের কোনো মানুষ তাদের পকেটে নাই। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর মানে ইন্ডিয়া জামাতের ক্ষেত্রে। এবং তারা মনে করে যে জামাত যদি চলে আসে এদেরকে কিনা যাবে না, এরা টাকা পয়সা খায় না, চুরি চামারি করে না, তো এরা যদি ক্ষমতা আসে সবচেয়ে বড় সমস্যা দাঁড়াবে আমাদেরকে। আমরা বাংলাদেশকে যে ন্যাশনাল স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি আমাদের নিজেদের জন্য, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, কনসিকুয়েন্টলি এই দল আসতে পারবে না। জামাতের কি এই ক্ষেত্রে জামাতের কি দোষ নাই? অফকোর্স দোষ আছে, আমরা এটা পরে বলবো, আলোচনা করবো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা জানি যে বছর পর বছর ধরে আমরা এটা আলোচনা করে আসছি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও একটা লাঠি নাই দেশকে রক্ষা করার জন্য, লাঠিও বানায় না এরা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।